ডিয়ার স্টুডেন্টস, আমি তোমাদেরকে আজকে ছোট্ট একটা ক্লাস নিব। জাস্ট সি প্রোগ্রামিং কীভাবে শুরু করতে হয় সেটা নিয়ে তোমরা বাসায় যাতে প্র্যাকটিস করতে পারো সেই সম্পর্কে একটু গাইডলাইন দিব। আমরা সি প্রোগ্রামিংয়ের অর্থাৎ 5 নাম্বার অধ্যায়ের প্রথমে যখন আমরা স্টার্ট করছিলাম তখন 5 নাম্বার অধ্যায় থেকে আমি কিছু অ্যালগোরিদম তোমাদেরকে ইউটিউব চ্যানেলের মাধ্যমে দিয়ে দিয়েছি, তারপরে কিছু গাইডলাইন দিয়ে দিয়েছি। কিন্তু সি প্রোগ্রামিং শুরু করতে গেলে কিছু প্রাথমিক ধারণা লাগে, সেগুলো আসলে থিওরি অনেক কিছু পড়তে হয়, কিন্তু আমি ওইগুলোর দিকে যাচ্ছি না যাতে তোমাদেরকে কঠিন মনে হয়। তোমাদের কাছে সহজ করার জন্য আমি সরাসরি সি দিয়ে শুরু করব। সরাসরি সি দিয়ে শুরু করলে প্রথমে একটা প্রোগ্রাম যদি করি, তারপরে প্রোগ্রামের বিভিন্ন পার্ট সম্পর্কে তোমরা যদি বুঝতে পারো, একটু স্টাডি করলে আশা করি আয়ত্ত করতে পারবা। তাহলে প্রথমে তোমাদেরকে কম্পিউটার তো অবশ্যই থাকতে হবে, তোমাদের সবার যার যার কম্পিউটার ব্যবস্থা করে নিবা। তারপরে কম্পিউটারের মধ্যে তোমরা একটা সফটওয়্যার ইনস্টল করবা, সেটাকে বলা হচ্ছে আমি লিখে দিচ্ছি কোডব্লকস। কোডব্লকস নামে এই সফটওয়্যারটা তোমরা ইনস্টল করবা। এটা আসলে কি আমরা জানি, প্রথমে সি প্রোগ্রামিং যখন আমরা শুরু করছিলাম তখন আমি কিছু থিওরি আলোচনা করছিলাম যে সি প্রোগ্রামিংয়ের সময় অনুবাদক প্রোগ্রাম দরকার হয়। অনুবাদক প্রোগ্রাম কী কী লাগে, কম্পাইলার সম্পর্কে ধারণা দিছিলাম, তারপরে ইন্টারপ্রিটার সম্পর্কে ধারণা দিছিলাম, তারপরে অ্যাসেম্বলার সম্পর্কে ধারণা দিছিলাম। কম্পাইলার, ইন্টারপ্রেটার, অ্যাসেম্বলার এগুলো হচ্ছে অনুবাদক প্রোগ্রাম, যেগুলো সি বা যে কোনো ল্যাঙ্গুয়েজে লেখা প্রোগ্রামকে কম্পিউটার ল্যাঙ্গুয়েজে অর্থাৎ সরাসরি বাইনারি ল্যাঙ্গুয়েজে রূপান্তরিত করে তারপরে ওইটা কম্পিউটারে চলে। এই ক্ষেত্রে আমরা সির ক্ষেত্রেও একই ব্যতিক্রম না। তাহলে এই ক্ষেত্রে আমরা যে কোনো একটা কম্পাইলার ব্যবহার করতে হবে, আমাদেরকে যে কোনো একটা কম্পাইলার ব্যবহার করতে হবে। তো এত কিছু বোঝার দরকার নেই, তোমরা শুধু কোডব্লকসটা ডাউনলোড করে ইনস্টল করে দিবা কম্পিউটারে। কোডব্লকস সফটওয়্যারটার নাম, আরও বিভিন্ন সফটওয়্যার আছে, টার্বোসি, তারপরে ভিজুয়াল স্টুডিও দিয়েও করা যায়, আরও বিভিন্ন সফটওয়্যার, বিভিন্ন কম্পাইলার আছে। কিন্তু আমার সরাসরি আমরা এই সফটওয়্যারটা যদি তোমরা ডাউনলোড করে ইনস্টল করো তাহলে আশা করা যায় এটা দিয়ে তোমাদের একদম পুরা স্যাটিসফাইড হয়ে যাবে, তোমাদের সব কাজ হবে। তাহলে কোডব্লকস ইনস্টল করার পরে কোডব্লকসে একটা অপশন আছে, সেটা হচ্ছে নিউ ফাইল। নিউ ফাইলে গিয়ে এমটি ফাইল, নিউ ফাইল, এমটি ফাইল, তারপরে এমটি ফাইল থেকে যখন একটা সাদা পেজ আসবে তখন তোমরা ওইখানে লিখে দিবা, সরাসরি কোডগুলা লিখে দিবা। এখন প্রশ্ন হচ্ছে কোডগুলো আগে জানতে হবে, কোডগুলা কোন জায়গায় লিখবা সেটা আমি বলেছি। কোডব্লকস ডাউনলোড করবা, ইনস্টল করবা, তারপরে কোডব্লকস ওপেন করবা, নিউ ফাইল দিয়ে এমটি ফাইল, এখানে সাদা একটা পেজ আসবে, ওই পেজের মধ্যে লিখতে পারবা। তারপরে ওইখান থেকেই আমরা রান করব, ওইখান থেকেই আউটপুট দেখব, সব কিছু ওইখান থেকেই করা যাবে। আচ্ছা, তারপরে আমরা এখন সরাসরি একটা সি প্রোগ্রাম দেখিয়ে তোমাদেরকে দিয়ে দিই, তাহলে তোমাদের সুবিধা হবে। যেমন ধরো আমি আমার নামটা ডিসপ্লে করতে চাই, অথবা তুমি তোমার নামটা ডিসপ্লে করতে যাও কম্পিউটার স্ক্রিনে, এটা নিয়ে একটা সি প্রোগ্রাম আমরা তৈরি করি। খুব সহজ। এটা নিয়ে একটা সি প্রোগ্রাম কিভাবে হতে পারে, যেমন ধরো এটা হচ্ছে সি প্রোগ্রামের একটা গঠন কীরকম হয় সেটার ধারণাও এখন পেয়ে যাবা। হ্যাশ ইনক্লুড, এটা হচ্ছে স্টেটমেন্ট। হ্যাশ ইনক্লুড একটা স্টেটমেন্ট, এটা দিতে হবে। তারপরে এখানে লিখতে হবে stdio.h। std মানে হচ্ছে স্ট্যান্ডার্ড আইও ইনপুট আউটপুট ডট এইচ হচ্ছে এই ধরনের ফাইল সবগুলোকে বলা হচ্ছে হেডার ফাইল বা হিডেন ফাইল, এই জন্য ডট এইচ এক্সটেনশন, মানে ফাইলের ধরন দেখেই বোঝা যাচ্ছে যে এটা কোন ধরনের ফাইল। stdio স্ট্যান্ডার্ড ইনপুট আউটপুট ফাইল, শুধু এতটুকু মনে রাখলেই হবে। হ্যাশ ইনক্লুড, এটা হচ্ছে ইনক্লুড স্টেটমেন্ট। এই ইনক্লুড স্টেটমেন্টের এই লাইনটা অত্যাবশ্যকীয় লাইন। যে কোনো সি প্রোগ্রাম লিখতে গেলে অবশ্যই এই লাইনটা অবশ্যই প্রথমে লিখতে হবে, এটা অবশ্যই লিখতে হবে। তারপরে আমরা আসি অত্যাবশ্যকীয় যে পার্টগুলো, সেগুলো আমি দেখাচ্ছি তোমাদের। অত্যাবশ্যকীয় পার্টগুলোর মধ্যে আরেকটা হচ্ছে মেইন ফাংশন। এটা হচ্ছে একটা ফাংশন
যেটার নামই হচ্ছে মেইন বা মূল ফাংশন, এটা ছাড়া সি প্রোগ্রাম চালানো সম্ভব হয় না। এটা হচ্ছে মূল ফাংশন বা মেইন ফাংশন, যেটা থেকে আমরা সি প্রোগ্রামগুলো স্টার্ট করতে চাইলে এই মেইন ফাংশন থেকেই স্টার্ট হয়, এখান থেকে শুরু হয়। তাহলে মেইন ফাংশনের এটা হচ্ছে নাম, আর এই বন্ধনী দিয়ে আমরা বোঝাচ্ছি, দ্বিতীয় বন্ধনী এখান থেকে শুরু, এখানে শেষ দিলাম, মাঝখানে একটু গ্যাপ রাখলাম কোড লেখার জন্য। এই অংশটা হচ্ছে ফাংশন বডি। তাহলে এটা হচ্ছে, এই অংশটা হচ্ছে ফাংশন বডি। তাহলে এই পার্টটা হচ্ছে ফাংশন বডি, এটা হচ্ছে ফাংশন নেম, আর এটা হচ্ছে ইনক্লুড স্টেটমেন্ট stdio.h। এর অর্থ কি আরও বোঝাচ্ছি। মেইন ফাংশন থেকে যে কোনো প্রোগ্রাম চলে, প্রথম কথা এই লাইনটা প্রথমেই লিখতে হয়, এটাও আমরা জানলাম। এই ইনক্লুড স্টেটমেন্ট দেওয়ার অর্থ হচ্ছে এই যে stdio.h, এটা হচ্ছে হিডেন ফাইল বা ভিতরে কম্পাইলারের ভিতরে একটা ফাইল থাকে, এই ফাংশনগুলোর ব্যাখ্যা এখানে কিন্তু দেওয়া আছে। যদি আমি এই ফাংশন লিখি কিন্তু এই stdio.h এটা যদি না দেই, তাহলে কিন্তু আমার এটা কাজ করবে না। অর্থাৎ এই মেইন ফাংশনটা এর ভিতরে আছে। তাহলে আমার স্ট্রাকচার এইটা হচ্ছে সির স্ট্রাকচার। সিম্পলি আমি বইয়ের বিভিন্ন পেজ আর পেজ, 1 পেজ 2 পেজ 3 পেজ 5 পেজ পড়ে যে জিনিসগুলো জানবা, সেগুলো অবশ্যই পড়তে হবে, আমি না পড়ার জন্য বলতেছি না, কিন্তু সরাসরি আমি কোড দিয়ে তোমাদেরকে বুঝিয়ে দিলে তোমরা আরও সহজেই বুঝতে পারবা। দেখো, প্রথম কথা আমি বলতেছি, সি প্রোগ্রামের যে কোনো সি প্রোগ্রাম শুরু করতে গেলে অবশ্যই আমাকে এই লাইন লিখতেই হবে। তার মানে মুখস্থ করে নিবা, প্রয়োজনে মুখস্থ করলে অবশ্যই বুঝে ফেলবা, বুঝে মুখস্থ করবা। আর যদি বুঝতে না পারো, মুখস্থ করলে তারপরে এমনিতেই বুঝে যাবা। হ্যাশ ইনক্লুড stdio.h স্ট্যান্ডার্ড ইনপুট আউটপুট নামে হিডেন ফাইলটা আমরা এখানে ইনক্লুড করলাম আমার প্রোগ্রামের মধ্যে। এর ভিতরে যতগুলো ফাংশন আছে সব ফাংশন আমি এখানে ইউজ করতে পারবো। হিডেন ফাইল যেগুলো আছে এগুলো আরও আছে, যেমন ধরো আমি ম্যাথের কোনো ফাংশন নিয়ে কাজ করতেছি, যেমন ধরো sqrt স্কোয়ার রুট ফাংশন, এই ধরনের ফাংশন যেগুলো, এগুলো হচ্ছে ম্যাথের ভিতরে থাকে। math.h নামক হিডেন ফাইল আছে বা হিডার ফাইল। তখন আমরা আরেকটা লিখতে হবে যে হ্যাশ ইনক্লুড math.h। তারপরে যদি ধরো আমি গ্রাফিক্সের কোনো কাজ করতে চাই, তাহলে আমাকে লিখতে হবে হ্যাশ ইনক্লুড graphic.h। এই যে রিলেটেড আমি কাজ করব, সেই রিলেটেড হিডেন ফাইল বা হেডার ফাইল যেটা আছে ওইটাকে আমাকে ইনক্লুড করে দিতে হবে, অর্থাৎ আমার প্রোগ্রামের আওতাভুক্ত করে নিতে হবে। তাহলেই আমি এর ভিতরে যতগুলো ফাংশন আছে সব ফাংশনের ফ্যাসিলিটি আমি নিতে পারবো। তাহলে আমাকে এখন সবগুলো হিডেন ফাইলের সম্পর্কে জানার দরকার নেই, শুধু যেটা না হলে না হয় সেটা আমি শিখব। তাহলে এই ক্ষেত্রে তোমাকে ওই উপরের এগুলো গ্রাফিক্স নিয়ে কাজ করার দরকার নাই, এটা নিয়ে কাজ করার দরকার নাই, বা ওই যে ইনক্লুড math.h এটা নিয়েও কাজ করার, এটা নিয়েও টেনশন করার দরকার নাই। শুধুমাত্র এই লাইনটা মুখস্থ করবা যে হ্যাশ ইনক্লুড stdio.h, হ্যাশ ইনক্লুড stdio.h মানে এই হিডেন ফাইলটা আমি আমার প্রোগ্রামের আওতাভুক্ত করে নিলাম। তারপরে এই ফাইলের ভিতরে আমরা যে ফাংশন ব্যাখ্যা করা আছে সেই ফাংশনগুলো আমরা ব্যবহার করতে পারবো। যেমন ধরো মেইন ফাংশনটা কি আবার বলে নেই। মেইন ফাংশনটা হচ্ছে এমন একটা ফাংশন যেটা ছাড়া সি প্রোগ্রাম চালানো যায় না, অর্থাৎ সি প্রোগ্রামে অবশ্যই একটা মেইন ফাংশন লাগবে। আর তাহলে এই অংশটা আমি এখন রাখি। আবার দেখো, হ্যাশ ইনক্লুড স্টেটমেন্ট stdio.h হচ্ছে হিডেন ফাইল, যেটা আমাকে আমার প্রোগ্রামের আওতাভুক্ত করে নিতে হবে। তারপরে হচ্ছে মেইন ফাংশন একটা লিখব, যেটা মূল ফাংশন, যেটা অত্যাবশ্যকীয় সি এর অত্যাবশ্যকীয় ফাংশন, যেটা ছাড়া সি প্রোগ্রাম চালানো যায় না। এরপরে এখানে আমরা, এটা হচ্ছে ফাংশন বডি, ফাংশনের বডিতে আমরা প্রোগ্রামের কোডগুলো লিখব। এখন আমি প্রথমেই বলছিলাম যে ধরো আমি যে কোনো একটা টেক্সট, আমার নাম অথবা তোমার নাম অথবা সিলেট অথবা বাংলাদেশ, যে কোনো একটা টেক্সট মানে যে কোনো
একটা ওয়ার্ড আমি যদি প্রিন্ট করতে চাই, তাহলে আমাকে এখানে একটা ফাংশন লিখতে হবে, প্রিন্টএফ। এই ফাংশনটা আমরা যদি ব্যবহার করি তাহলে প্রিন্টএফ ফাংশনটা, এই হচ্ছে প্রিন্টএফ ফাংশন। এখন প্রিন্ট যে কোনো ফাংশন বা যে কোনো স্টেটমেন্ট আমি এখানে যদি লিখি, তারপরে এই জিনিসটা দিতে হবে। এটা না দিলে প্রোগ্রাম ভুল আসবে, প্রোগ্রামে এরর আসবে বা প্রোগ্রামে সমস্যা হবে। তাহলে আমরা প্রিন্টএফ ফাংশন ব্যবহার করব। প্রিন্টএফ ফাংশন যেমন ধরো, প্রিন্টএফ ফাংশনের কাজ কি, কোনো কিছু প্রিন্ট করা বা কোনো কিছু ডিসপ্লে করা। তাহলে এখান থেকে আমরা একটা ডিসপ্লে করে দিই, যেমন ধরো বাংলাদেশ। এই লেখাটা ডাবল ইনভার্টেড কমার ভিতরে যদি আমি এই লেখাটা দেই, তাহলে ব্র্যাকেটটা ক্লোজ করে দিলাম, তারপরে একটা, তাহলে হয়ে গেল। এখন এই প্রোগ্রামটা চালাইলে কি হবে? এটা কিন্তু একটা পূর্ণাঙ্গ প্রোগ্রাম হয়ে গেছে। এটা চালাইলে আমাকে কি করবে, রেজাল্ট আসবে কি, শুধুমাত্র এই লেখাটা দেখা যাবে। তাহলে এটা যদি আমি রান করি, কোডব্লকসে যদি তোমরা সাদা পেজ ওপেন করো, কোডব্লকস প্রথমে ডাউনলোড করবা কম্পিউটারে, তারপরে ডাউনলোড করে ইনস্টল করবা, ইনস্টল করে তারপরে এই কোডটাই যদি লিখে যদি F9 CTRL কন্ট্রোল CTRL প্লাস F9 কন্ট্রোল F9 চাপ দিলে সেটা প্রথমে হবে বিল্ড, তারপরে আসে দেখবা উপরে, আবার মাউস দিয়েও করা যায়, উপরে বিল্ড অ্যান্ড রান এই অপশনগুলো আছে। তো তোমরা সরাসরি যদি বিল্ড করো তাহলে অবশ্যই রান করতে হবে, আর সরাসরি বিল্ড অ্যান্ড রান F9 দিলে বিল্ড অ্যান্ড রান, বিল্ডও হবে রানও হবে। তারপরে তোমরা আউটপুটে দেখতে পাবা, আউটপুট হিসাবে তোমাকে শুধুমাত্র এই বাংলাদেশ লেখাটা শো করবে। বাংলাদেশ লেখাটা শো করবে। কেন শো করবে? কারণ আমরা এটা প্রিন্টএফের ভিতরে ডাবল ইনভার্টেড কমার ভিতরে যা লিখবো সেটাই শুধুমাত্র যখন আউটপুট আমরা রান করব তখন সেটাই ডিসপ্লে হবে। তাহলে আশা করি বুঝতে পারছো। আমি আরেকবার বুঝিয়ে নিচ্ছি, দেখো এগুলা আমরা কেটে দিই, বুঝলে খুবই সহজ। এটা আসলে খুব জটিল কিছু না, তবে তোমরা বইয়ের মধ্যে সবগুলো যদি একটা একটা করে বইয়ের পৃষ্ঠা পড়ো তাহলে দেখবা অনেক কমপ্লেক্স লাগতেছে, জটিল লাগতেছে, কারণ এখানে অনেকগুলো বিষয় নিয়ে আলোচনা করা আছে। তা আমি সরাসরি বলতেছি, এটা মনে করো একটা সি প্রোগ্রামের স্ট্রাকচার। তোমরা এটা আজই প্র্যাকটিস করতে পারো। সি প্রোগ্রামের একটা স্ট্রাকচার গঠনের প্রথমেই লিখতে হবে #include stdio.h। ঠিক আছে? তাহলে #include stdio.h মানে এর ব্যাখ্যা আমি বুঝাইয়া দিছি। stdio.h এর ভিতরে এই মেইন ফাংশনটা অলরেডি এটা এখানে ব্যাখ্যা করা আছে, এখানে আছে অলরেডি। যদি আমরা এটা ইনক্লুড না করি তাহলে এখানে এটা রান করা যাবে না, এটা প্রোগ্রামটা এরর আসবে। তাহলে প্রথমেই আমাকে লিখতে হবে #include stdio.h, তারপরে হচ্ছে মেইন ফাংশন, তারপরে মেইন ফাংশনের বডি লিখতে হবে। ফাংশনের বডির ভিতরে এখানে printf আরেকটা ফাংশন, এই ফাংশনটাও কিন্তু আছে stdio.h এর ভিতরে। আশা করি বুঝতে পারতেছো। এটাও আছে stdio.h এর ভিতরে, এটাও আছে stdio.h এর ভিতরে। তারপরে এই প্রিন্টএফের কি প্রিন্ট করতে হবে? প্রিন্টএফ ফাংশনের কাজ হচ্ছে প্রিন্ট করা বা ডিসপ্লে করা। তাহলে প্রথম বন্ধনী শুরু, প্রথম বন্ধনী শেষ, মাঝখানে দুটো ইনভার্টেড কমা, মাঝখানে আমি শুধু লিখে দিলাম বাংলাদেশ। এই কথাটা যদি লিখি তাহলে আমার প্রোগ্রাম যখন রান করব তখন শুধুমাত্র এই লেখাটাই ডিসপ্লে হবে। এখন তুমি এখানে বাংলাদেশ লিখে তোমার নেম লিখতে পারো। তুমি কেটে যেমন ধরো ইয়োর নেম, তোমার নাম তুমি লিখে তারপরে রান করলে তোমার নাম ডিসপ্লে হবে। তাহলে আশা করি বুঝতে পারছো। এই হচ্ছে একটা সি প্রোগ্রামের একটা স্বাভাবিক, খুব ছোটো করে আমি গঠনটা দেখাইলাম। এখন তোমাকে কি পড়তে হবে? বইয়ের মধ্যে দেখবা ইনক্লুড স্টেটমেন্ট সম্পর্কে দেওয়া আছে, যে ইনক্লুড স্টেটমেন্ট কি সেটা সম্পর্কে 1-2 লাইন পড়বা, পড়লেই বুঝতে পারবা। আমি যেটা বুঝাইছি সেটা ভিন্ন ভিন্ন ভাষায় বিভিন্ন বইয়ে লেখা আছে। তারপরে মেইন ফাংশন কি, যেটা আমি এখন ব্যবহার করে দেখাইলাম। তারপরে আসবে
প্রিন্টএফ ফাংশন কি, প্রিন্ট ফাংশন কি সেটাও আমি দেখাইলাম। এখন আরও দুটো ফাংশন তোমাদের কাজের জন্য দিয়ে দিই। এটা হচ্ছে আসলে প্রিন্টএফ ফাংশনটা হচ্ছে আউটপুট প্রদর্শনের জন্য। এটা হচ্ছে কোনো আউটপুট প্রদর্শন করতে গেলে, এটা প্রিন্টএফ ইয়োর নেম মানে কি, তোমার নামটা আমি ডিসপ্লে করতেছি, এটা হচ্ছে আউটপুট প্রদর্শনের জন্য। তাহলে আউটপুটের জন্য প্রিন্টএফ, আর ইনপুট নেওয়ার জন্য যেমন ধরো A=5 B=10 এই ধরনের ইনপুট যখন আমরা নিচ্ছি তখন আমি এখানে ইনপুট ফাংশনটা ব্যবহার করব। তাহলে ইনপুট ফাংশনের জন্য আমাকে পড়তে হবে স্ক্যানএফ, স্ক্যান ফাংশন। স্ক্যানএফ মানে স্ক্যান ফাংশন। এটা তাহলে কি কি আসলো, ইনক্লুড স্টেটমেন্ট, মেইন ফাংশন, প্রিন্ট ফাংশন, স্ক্যান ফাংশন, প্রিন্টএফ, স্ক্যানএফ, এগুলো তোমরা বইয়ে আছে। আরেকটা দেই CLR SCR, এটা হচ্ছে স্ক্রিন ক্লিয়ারের জন্য। একটা স্ক্রিনের মধ্যে পূর্ববর্তী প্রোগ্রামের যদি আউটপুট আসে, ধরো এই প্রোগ্রামটা চালাইলাম, চালানোর পরে এখানে যা লেখা সেটা চলে আসছে, এটাকে আমি যদি ক্লিন করতে চাই, মানে আউটপুটটাকে ধরো আমি বোর্ডে লিখলাম, বোর্ডে লেখার পরে এটাকে আমি পরবর্তী আরেকটা টপিক লিখতে গেলে কি করি, মুছি না, এই যে মুছার কাজটা, এই কাজটা করে স্ক্রিন ক্লিয়ার CLR SCR এই ফাংশনটা। CLR SCR আরেকটা ফাংশন দিতে পারি, যেমন ধরো গেট CH, গেট ক্যারেক্টার। একটা ক্যারেক্টার যতক্ষণ না পর্যন্ত কিবোর্ড থেকে আমি প্রেস করছি ততক্ষণ পর্যন্ত সে হোল্ড করবে, অর্থাৎ ধরে থাকবে, আউটপুটটাকে ধরে রাখবে। যেমন ধরো একটা আউটপুট দিল, পরবর্তী ধাপে সে যাবে না, সে আর ওয়েট করবে। যে কোনো একটা ক্যারেক্টার কিবোর্ড থেকে যতক্ষণ না পর্যন্ত ইনপুট দেই ততক্ষণ পর্যন্ত সে ওয়েট করবে। যেমন ধরো গেট CH, গেট ক্যারেক্টার, ক্যারেক্টার পাওয়ার একটা ফাংশন। যতক্ষণ না পর্যন্ত আমরা কিবোর্ড থেকে কোনো কি প্রেস করছি ততক্ষণ পর্যন্ত সে আউটপুটটাকে ধরে রাখবে, এর পরবর্তী ধাপে সে যাবে না অথবা আউটপুটটা ক্লোজ করবে না। তাহলে CLR SCR গেট CH, ঠিক আছে। আর বেশি দিলে তোমাদের জন্য মনে হয় একটু কঠিন হয়ে যাবে। আমি ছোটো ছোটো ক্লাস নিব, কিন্তু ছোটো ছোটো ক্লাসের মধ্যে হিউজ ইনফরমেশন থাকবে। যেমন ধরো এইগুলা তোমাকে অন্ততপক্ষে 2 পৃষ্ঠা পড়তে হবে, তারপরে এই ইনক্লুড স্টেটমেন্ট, এই বডিটা পড়তে হলে তোমাকে আরও 3-4 পৃষ্ঠা পড়তে হবে। তারপরে এগুলা পড়ার পরের কাজ হচ্ছে, এগুলা তোমরা সংজ্ঞা আকারে পড়বা, বুঝো না মুখস্থ করবা। যদি মুখস্থ করো অবশ্যই বুঝে নিবা, পরে দেখবা অবশ্যই বুঝে গেছো। এটার সাথে মিলাইয়া যখন পড়বা দেখবা বুঝে গেছো। আরেকটা জিনিস তোমাদেরকে টাস্ক দিয়ে দিই, বাসার কাজ, যে তোমরা ডাটা টাইপ সম্পর্কে পড়বা। ডাটা টাইপ, সি প্রোগ্রামে ব্যবহৃত ডাটা টাইপ, সি প্রোগ্রামে ব্যবহৃত ডাটা টাইপ অনেকগুলো, সবগুলো তোমাকে পড়তে হবে না, এটা আমি মুছে দিচ্ছি। সি প্রোগ্রামে ব্যবহৃত ডাটা টাইপ অনেকগুলো, সেগুলো আমাদের এত ডাটা টাইপের দরকার নেই। আমরা শুধুমাত্র সহজ একটি ডাটা টাইপ নিয়ে কাজ করতে যদি পারি তাহলে বুঝতে পারবো কিছু শিখছি। তাহলে এই অর্থে আমি প্রথমে তোমাদেরকে বলবো ইন্ট ডাটা টাইপ, ফ্লট, তারপরে ইন্ট ফ্লট, কার, ডাবল, বুলিয়েন, এই ডাটা টাইপগুলো নিয়ে পড়ো। আরও দেখবা অনেক ডাটা টাইপ আছে, বা এগুলার সম্পর্কে এগুলো আরও লং ইন্টিজার বা শর্ট ইন্টিজার, এই ধরনের আরও অনেক শাখা প্রশাখা আছে, এগুলো দরকার নাই। এগুলো শুধুমাত্র এই জিনিসটা জানবা যে ইন্ট কোনগুলো। ইন্ট হচ্ছে 0 থেকে 9 পর্যন্ত যে কোনো ডিজিট, এই ডিজিটগুলো নিয়ে যে কোনো সংখ্যাকে আমরা বলতেছি ইন্টিজার টাইপ। এই ইন্টিজারের সংক্ষিপ্ত রূপ হচ্ছে ইন্ট, যেটা আমরা প্রোগ্রামে ব্যবহার করতে পারবো। ফ্লট হচ্ছে যেমন ধরো 3.45, এই ধরনের দশমিক সম্বলিত মানগুলোকে আমরা বলতেছি ফ্লট। ক্যারেক্টার A থেকে Z পর্যন্ত আলফাবেটকে নিয়ে যদি আমরা কোনো কাজ করি তাহলে এক্ষেত্রে বলবো এগুলাকে ক্যারেক্টার। ডবল হচ্ছে এইটার 4, 5, 3, 4 এরকম আরও লম্বা হবে। তারপরে আর বুলিয়ান হবে ইয়েস নো, ট্রু ফলস। যেমন ধরো ট্রু, ফলস। একটা স্টুডেন্ট যদি আমরা কোয়েশ্চেন করি সে কি পাস করলো না ফেল করলো, তখন ইয়েস নো অথবা ট্রু ফলস এই ধরনের ডাটা নিয়ে কাজ করতে হয়। তাহলে এই হচ্ছে বেসিক যেগুলো ডাটা টাইপ, অর্থাৎ কী ধরনের ডাটা নিয়ে আমরা কাজ করতে পারি সি প্রোগ্রামে, সেগুলো নিয়ে তোমরা একটু পড়বা। তাহলে এগুলো হচ্ছে ডাটা টাইপ। আরও আছে ফরম্যাট স্পেসিফায়ার, আরও আছে বিভিন্ন বিষয় আছে, তো সবগুলো নিয়ে আমি জটিল করতেছি না।
তোমরা শুধু সি প্রোগ্রামের যে স্ট্রাকচার বা গঠন দেখাইলাম, আরেকটা জিনিস দেখো, মেইন ফাংশনের আগে সব জায়গায় লেখা দেবা, কোনো জায়গায় ভয়েড, কোনো জায়গায় ইন্ট, এগুলো আসলে দেওয়ার দরকার নেই। ভয়েড মানে কোনো কিছু রিটার্ন করবে না, এটা সম্পর্কে আমরা পরবর্তী ক্লাসগুলোতে আমরা আলোচনা করব, কিন্তু এখন ভয়েড নিয়ে এগুলা নিয়ে আলোচনা করার দরকার নেই। যাদের কোয়েশ্চেন মাথায় আসছে যে মেইনের আগে কেন ভয়েড লিখলাম না, আমি যেগুলো লিখছি সরাসরি এগুলো সরাসরি ডাইরেক্ট লিখে দিলে হবে। এখন এই ডাটা টাইপগুলো পড়বা আর এইগুলো সম্পর্কে একটু ধারণা নিবা, এগুলো সম্পর্কে 1 লাইন 2 লাইন করে মুখস্থ করবা, পড়বা, লিখবা। আর ওই স্ট্রাকচারটা যদি তুমি 2-1 বার লিখো, তারপরে বই থেকে দেখবা তুমি আরও কিছু বুঝতে পারতেছো, একটু সহজ হয়ে গেছে, বইয়ের যে এক্সাম্পলগুলো আছে সেগুলো সহজ হয়ে গেছে। যাই হোক, এই হচ্ছে মোটামুটি সি প্রোগ্রামিংয়ের কীভাবে স্টার্ট করবা সেটা নিয়ে। ঠিক আছে, তাহলে ভালো থাকো, ধন্যবাদ সবাইকে।